দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমান দেশে ফেরার খবরে রাজনীতির অঙ্গনে আলোড়ন শুরু হয়েছিল। ধারণা করা হচ্ছিল এই ফেরা মানেই নতুন জোয়ার। বিএনপি সমর্থকদের বিশ্বাস ছিল নেতা ফিরলেই রাজপথ ভরে উঠবে জনতার ঢলে, স্লোগানে কাঁপবে মাঠ, উচ্ছ্বাসে মুখর হবে শহর। কিন্তু বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র আঁকল। সিলেটের মাটিতে পা রাখার পরেই সব হিসাব পাল্টে যেতে শুরু করল। ঐতিহাসিকভাবে সিলেট বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ গুরুত্ব বহন করে। শাহজালাল ও শাহপরানের স্মৃতিবিজড়িত এই জনপদ ধর্মপ্রাণ মানুষের বসবাস। এখানকার মানুষ কাউকে সহজে গ্রহণ করে না, আবার গ্রহণ করলে সহজে ছেড়ে দেয় না। এই প্রতীকী গুরুত্বের কারণে সিলেটকে বেছে নেওয়া হয়েছিল প্রচারণার সূচনাস্থল হিসেবে। জনসভার আগেই বিতর্কের ছায়া ঘনিয়ে আসে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তখনও সিলেটবাসীর মনে দগদগে ক্ষত। অভিযোগ ছিল এর পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। ফলে প্রশ্ন উঠতে থাকে, সিলেট কি আদৌ এই নেতৃত্বকে স্বাগত জানাবে? বিশাল প্রস্তুতি, পোস্টার, ব্যানার, গাড়ি, বাস সবকিছুই ছিল, কিন্তু মাঠের দৃশ্য ছিল ভিন্ন। প্রত্যাশিত জনসমাগমের বদলে দেখা গেল শূন্যতার প্রতিচ্ছবি। সেই মুহূর্তে অনেকের মনে একটি প্রশ্ন জেগে ওঠে, এই জনসভা কি কেবল একটি ব্যর্থ অনুষ্ঠান, নাকি এটি আরও বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত? সেই প্রশ্নের উত্তরই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় সাসপেন্স। হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেটের সব জায়গা থেকে লোক আনার ব্যবস্থা করা হয়েছিল। গাড়ি, বাস, মাইক্রোবাস সব প্রস্তুত রাখা হয়েছিল। টাকা পয়সার কোনো কমতি ছিল না। দলের সর্বশক্তি প্রয়োগ করা হয়েছিল এই একটি জনসভার জন্যই। কিন্তু যখন জনসভার দিন এলো, তখন যা দেখা গেল তা সত্যি অবিশ্বাস্য। মাঠে লোক নেই, সেই ফাঁকা মাঠ পড়ে আছে। ড্রোন দিয়ে ফুটেজ নেওয়া হয়েছে, সেই ফুটেজে দেখে বোঝা যায় কি পরিমাণ কম মানুষ উপস্থিত ছিলেন সেখানে। ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, তখন মানুষ অবাক হয়ে গেল। বিএনপির ইতিহাসে এমন কম উপস্থিতি কোনোদিন দেখা যায়নি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনসভা চলাকালীন সময় যা ঘটল তা আরও বেশি লজ্জাজনক। তারেক রহমান বক্তব্য দিচ্ছেন মঞ্চে, কিন্তু সামনে লোক নেই, প্যান্ডেল খালি পড়ে আছে। মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যে ভাইয়েরা এদিকে ওদিক ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে আসুন। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো ওয়াজ মাহফিল চলছে, যেখানে হুজুররা মানুষকে ডাকছেন বসার জায়গায় আসতে। রাজনৈতিক জনসভায় এমন দৃশ্য দেখে অনেকে হতবাক হয়ে গেছেন। এই জনসভার ব্যর্থতা কে নির্দেশ করে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক গভীরে যেতে হবে। বিএনপির জন্ম থেকে এখন পর্যন্ত দলটি অনেক চড়াই উতরাই পার করেছে। জিয়াউর রহমানের হাত ধরে যে দলের জন্ম হয়েছে, সে দল এককালে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল। লাখো মানুষ রাস্তায় নেমে আসতো দলের ডাকে। জনসভার মাঠ ভেসে যেত মানুষের ঢলে। কিন্তু আজ দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সিলেটের এই জনসভা দেখলে বোঝা যায়। তারেক রহমান কি তাহলে বিএনপির সবচেয়ে অজনপ্রিয় নেতা? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে ঘুরছে। দলের ভেতরে অনেকেই মনে মনে প্রশ্ন করছেন, যদিও প্রকাশ্যে বলার সাহস পাচ্ছেন না। কিন্তু সিলেটের জনসভার পর এই প্রশ্ন আর চাপা থাকছে না। যে নেতা সিলেটে জনসভা করলেন অথচ লোক পেলেন না, তিনি কিভাবে সারা দেশের দলকে নেতৃত্ব দেবেন? এই প্রশ্ন উঠছে দলের ভেতর বাইর সর্বত্রই। জনসভায় উপস্থিতি নিয়ে যে ব্যর্থতা, সেটাই একমাত্র সমস্যা নয়। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তিনি যা বলেছেন এবং যেভাবে বলেছেন তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তিনি যা বলেছেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। জনসভায় একটি বিশেষ ঘটনা ঘটেছে যা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তারেক রহমান হঠাৎ করে জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করেন যে, আপনাদের মধ্যে হজ বা উমরা করেছেন এমন কেউ আছেন কিনা? একজন লোক দাঁড়িয়ে তাকে মঞ্চে ডেকে আনা হলো। তারপর তাকে বিভিন্ন ধর্মীয় প্রশ্ন করা হলো। ক্ষমতার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? এইসব প্রশ্নের উত্তর দিলেন সে ব্যক্তি। এই পুরো ঘটনাটি ছিল একটি পরিকল্পিত নাটক বলে অভিযোগ উঠেছে। কে দাঁড়াবে, কে মঞ্চে আসবে, কে প্রশ্ন করবে, কি উত্তর দেওয়া হবে, সবকিছু আগে থেকে ঠিক করা ছিল বলে অনেকেই মনে করছেন। কারণ মঞ্চে যে কেউ চাইলেই তো উঠতে পারে না। নিরাপত্তার বিষয় আছে। পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এভাবে ফুল দেওয়ার নাম করে বা কাছাকাছি আসার সুযোগে হামলার শিকারও হয়েছেন, বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। তাই এতটা সহজে একজন সাধারণ মানুষকে মঞ্চে উঠে তারেক রহমানের পাশে দাঁড়াতে পারবেন, এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তাহলে নাটকের উদ্দেশ্য কি ছিল? বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামীকে ধর্মীয়ভাবে মোকাবেলা করার একটা চেষ্টা এটা। জামায়াত এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি হয়ে উঠেছে। তাদের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। মনে করা হচ্ছে যে জামায়াত শুধু ধর্মীয় কারণে জনপ্রিয়, তাই ধর্মীয়ভাবে জামায়াতকে মোকাবেলা করলে জনগণ বিএনপির দিকে ফিরে আসবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল বলে মনে করছেন অনেকে। জামায়াতের জনপ্রিয়তা শুধু ধর্মীয় কারণে নয়। তারা গুড গভর্নেন্সের কথা বলে, বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেয়, উন্নয়নের কথা বলে, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের নেতাকর্মীরা সৎ এবং যোগ্য বলে মানুষ মনে করে। শিবিরের ছেলেরা স্মার্ট এবং সুদর্শন। এমনকি নারীরাও জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছে। তারেক রহমান এই বিষয়টি বুঝতে পারছেন না বলে
বলেই অভিযোগ উঠছে। তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বাংলাদেশে কি ঘটছে, কিভাবে রাজনীতি পরিবর্তন হচ্ছে, এসব কিছুই তিনি জানেন না। মাহমুদুর রহমান একবার বলেছিলেন যে তারেক রহমান বাংলাদেশে কিভাবে কি ঘটে এটা জানে না। সিলেটের জনসভা দেখে সেই কথাটা সত্য বলে প্রমাণিত হচ্ছে। জনসভায় তারেক রহমান বলেছেন যে একটি দল জনগণকে ঠকিয়ে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন। শিরক শব্দটি ব্যবহার করেছেন তিনি, নাউজুবিল্লাহ বলেছেন। কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান কি শিরক কি সেটা বোঝেন? শিরক কত প্রকার, যেখানে শিরক আর আমলি শিরকের মধ্যে পার্থক্য কি? শিরক কখন হয়? যে শিরক করে তাকে মুশরিক বলা যাবে নাকি তার কাজকে শিরকি কাজ বলতে হবে? এইসব প্রশ্নের উত্তর তারেক রহমান দিতে পারবেন না বলে মনে করছেন অনেকেই। আরও মজার বিষয় হলো তারেক রহমান নিজেই শিরকের কাজ করে থাকেন বলে অভিযোগ আছে। তিনি বিভিন্ন মাজারে যান, সেখানে যে কাজগুলো করেন সেগুলো শিরকের পর্যায়ে পড়ে বলে অনেক আলেম মনে করেন। সিলেটে গিয়ে তিনি যা করেছেন তা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। সেখানে এমন কিছু দৃশ্য দেখা গেছে যা স্পষ্টতই শিরকের কার্যকলাপ বলে চিহ্নিত করা যায়। খালেদা জিয়ার কবরকে কেন্দ্র করে যে কাজগুলো করা হয় সেগুলো শিরকের পর্যায়ে পড়ে। জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করেও একই ধরনের কাজ করা হয়। সকাল সন্ধ্যা কাজ চলতে থাকে। যে নেতা নিজেই শিরক করেন তিনি কিভাবে অন্যদের শিরক দিয়ে যাওয়ার অভিযোগ করেন? এই প্রশ্ন উঠছে সর্বত্র। নির্বাচনে প্রচারণা শুরু করেছেন তারেক রহমান শিরকের মাধ্যমে বলেই অভিযোগ উঠেছে। যে শিরক ইমানি নষ্টের কারণ সেই শিরক দিয়ে প্রচারণা শুরু হয়েছে। এটা কোনো ধর্মপ্রাণ মানুষ মেনে না বলেই মনে করছেন অনেকেই। জনসভার বক্তব্যে তারেক রহমান আরও অনেক কথাই বলেছেন। খাল খনন করার জন্য বলেছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু জনগণকে আকৃষ্ট করার কোনো উপাদান তার বক্তব্যে ছিল না। তিনি জমাতে পারেননি মানুষকে। জামাতের সমালোচনা করতে গিয়ে তিনি নিজেই ফেঁসে গেছেন। সিলেটের এই জনসভা বিএনপির জন্য একটা বড় ধাক্কা। নির্বাচনী প্রচারণার শুরুতে এই ব্যর্থতা দলের মনোবল ভেঙে দিয়েছে। কর্মীরা হতাশ, নেতারা চিন্তিত। আগামী নির্বাচনে কি হবে তা নিয়ে সবার মনে প্রশ্ন।